এই এসকিউএ সম্পর্কটা জানে না। এটা আসলে কি? অ্যান্ড সফটওয়্যারের লাইফ সাইকেল এটা আসলে কোন জায়গায় থাকে? সেটা সম্পর্কে যদি একটু বলো যে তো আসলে SDLC ফলো করতে গেলে আপনার হচ্ছে টেস্টিংটা মাস্ট। কারণ একটা সফটওয়্যার যদি আপনি টেস্টিং না করেন, তাহলে সেখানে আপনার ভ্যারাইটিস রকম বাগ থাকতে পারে। ওকে? তো আমি ফার্স্ট এ যে স্কিলটা এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা মাস্ট লাগবে। তো আপনার হচ্ছে ডেভেলপারকে কনভিন্স করা স্কিলটা, ঠিক আছে? এটা হচ্ছে একেকজন একেকভাবে করে। তো হচ্ছে আমি ওই বিভিন্ন সিনিয়র যা আমার হচ্ছে কানেকশন ছিল সবাইকে হচ্ছে নক দিতাম মোটামুটি। তাদের কোম্পানি সম্পর্কে আইডিয়া নিতাম। কখন তাদের হচ্ছে ভ্যাকেন্সি খালি হবে এটা নিয়ে আইডিয়া নিতাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাথে আছে রাফি। রাফি হচ্ছে একজন এসকিউএ ইঞ্জিনিয়ার। তো রাফি আমার সাথে সেম ভার্সিটিতেই ছিলাম আমরা। তো সে আমার জুনিয়র। কিন্তু তার কাছ থেকে আমার পার্সোনালি অনেক কিছুই শিখার আছে। অনেকদিন ধরেই তাকে খুঁজতেছিলাম। ফাইনালি তাকে পেয়েছি। এই ফিল্ডটা সম্পর্কে জানার জন্য। কারণ আমার অডিয়েন্সের অনেকেই হয়তো এই এসকিউএ এই নামটা শুনেছে, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। কিন্তু এটা সম্পর্কে ডিটেইলসে জানে না যে হয়তো এই জবটা কিভাবে পেতে হয় বা এই জবটা পেতে হলে আসলে কি কি করতে হয় অ্যান্ড প্রেজেন্ট বাংলাদেশে আসলে সিচুয়েশনটা কি এসকিউএল ফিল্ডে আমরা অনেকেই প্রোগ্রামিং বা শুধু একটা সেক্টর সম্পর্কেই জানি, কিন্তু আসলে এই সেক্টরটা বা আরো যা যা ফিল্ড রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু একটা বড় ফিল্ড। তো সেটা আমরা জানি না। তো তার একটা বড় পার্টি হচ্ছে এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের পার্টটা। তো সেটা সম্পর্কে আজকে রাফি থেকে জানবো। তো প্রথমে বলো রাফি, তোমার যদি একটা শর্ট ইন্ট্রোডাকশন দাও, জাস্ট তুমি এখন কোথায় আছো, কি করতেছো সেটা নিয়ে জাস্ট একটু বললেই আই গেস তাহলে আমরা শুরু করতে পারি তারপর। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুরে ওয়ালাইকুম আরিফিন আসসালাম। রাফি। আমি এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে আছি ইরা ইনফোটেকে। বেশি দিন হয় নাই। আমি হচ্ছে লাস্ট জানুয়ারিতে জয়েন করছিলাম। তার আমার গ্রাজুয়েশন ছিল 2023-এ আহসানুল্লাহ থেকে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। আর হচ্ছে কিছুদিন ফ্রিল্যান্সিং করছিলাম লাইক অক্টোবর টু ডিসেম্বর, জাস্ট 2 মান্থ। তারপর জব হয়ে গেছে। জব হওয়ার পর আর ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ করা হয় নাই। এটা আরকি গ্রেট, শর্ট ইন্ট্রোডিউস। গ্রেট, সুপার। এটাই এনাফ আলহামদুলিল্লাহ। মানে তুমি তুমি আগে তোমার যেটা আমি একটু পরে তোমার কাছ থেকে শুনবো সেটা হচ্ছে তুমি জব পাওয়ার আগেই তোমার লিঙ্কডইন দেখে মনে হচ্ছিল তুমি জব পাবা। জাস্ট তোমার জব পাওয়াটা সময়ের বিষয় ছিল। সো ওটা কিভাবে হয়েছে হ্যাঁ, সেটা সম্পর্কে আমি পরে জানবো তোমার কাছে ডিটেইলসে যে আসলে ওই জব পাওয়ার আগে কি কি করছো। তার আগে যেটা জিজ্ঞেস করবো রাফি, যেটা বললাম আমাদের অনেকেই এই এসকিউএ সম্পর্কটা জানে না। এটা আসলে কি? অ্যান্ড সফটওয়্যারের লাইফ সাইকেল এটা আসলে কোন জায়গায় থাকে সেটা সম্পর্কে যদি একটু বলো যে আসলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স যে আসলে জানে না, কিন্তু আসলে এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোন জায়গায় থাকে বা আসলে এটা কোথায় লাগে এটা যদি আচ্ছা, একটু বলো। আচ্ছা। আগে কি হতো, আগে বাংলাদেশে মেক্সিমাম সফটওয়্যার কোম্পানিগুলো হচ্ছে ক্লায়েন্ট আমার কাছে রিকোয়ারমেন্ট দিছে, আমি সাথে সাথে ক্লায়েন্টকে বসায় রেখে সফটওয়্যারটা ডেভেলপ করে তারপর হচ্ছে সফটওয়্যারটা আমি ডেলিভার করে দিছি। এটা হচ্ছে আরো 5-10 বছর আগে হইতো। কিন্তু এখন হচ্ছে দিন চেঞ্জ হইছে। এখন আপনার যেকোনো সফটওয়্যার ডেলিভারি করার ক্ষেত্রে তারা প্রপার যে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর স্ট্রাকচার লাইফ সাইকেল এসডিএলসি, তো এসডিএলসি ফলো করে প্রত্যেকটা ক্লায়েন্ট তার সফটওয়্যার ডেলিভারি নেয়। তো এসডিএলসি ফলো করতে গেলে আপনার হচ্ছে টেস্টিংটা মাস্ট। কারণ একটা সফটওয়্যার যদি আপনি টেস্টিং না করেন, তাহলে সেখানে আপনার ভ্যারাইটিস রকম বাগ থাকতে পারে। আর যেহেতু আপনার এসডিএলসি টা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা ফলো করতে হয়, তো ওই কারণে সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রথমে আসে আপনি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ক্লায়েন্টের ইউআই ডিজাইন করবেন, বা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট আছে। বিজনেস অ্যানালিস্ট ওরা হচ্ছে বিজনেস ক্রাইটেরিয়া গুলা ক্লায়েন্টের সাথে বসে ঠিক করবে। তারপর ডিজাইন ফেজ আছে। তারপর গিয়ে আপনার হচ্ছে ডেভেলপাররা এটা ডেভেলপমেন্ট করে। এখন একজন ডেভেলপার ডেভেলপমেন্ট করছে। করার পরেই হচ্ছে টেস্টারদের কাজ। তো হচ্ছে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারপর হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আপনার সফটওয়্যার কি ঠিক কাজ করতেছে কিনা। তো এটা হচ্ছে টেস্টাররা কাজ করে। তো টেস্টার আপনাকে অ্যাপ্রুভ দেওয়ার পরেই হচ্ছে আপনার এটা ডিপ্লয়মেন্টে যাবে ক্লায়েন্ট এন্ডে। তো শর্টকাট যদি বলতে চাই যে হচ্ছে লাইক এখন টেস্টিংটা একদম সব সফটওয়্যার কোম্পানি এখন নিতে মানে যারা টেস্টার ইনক্লুড করতো না, তারাও এখন ইনক্লুড করা শুরু করছে। কারণ ডেভেলপার দিয়ে হচ্ছে সবসময় টেস্টিং করানোটা সেফ না। কারণ আপনি একটা জিনিস ডেভেলপমেন্ট করছেন, তা আপনি চাবেন না এটা বারবার এটা একদম ভেঙে ভেঙে আপনি এটা টেস্ট করেন। তো এই জন্য হচ্ছে টেস্টারদের এত চাহিদা, বা এখন সফটওয়্যার কোম্পানি টেস্টারদের
হায়ার করতেছে খুব ভালো একটা অ্যামাউন্টে। এক্স্যাক্টলি। তো এখান থেকে তোমাকে আমি নেক্সট জিনিসটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে বাংলাদেশে এসকিউ ইঞ্জিনিয়ারদের জবের সংখ্যা। কারণ আসলে এটা তুমিও দেখছো হয়ে গেছো ভার্সিটিতে যখন ছিলা শুরুর দিকে, হুম, এটা নিয়ে কিন্তু অত হাইপ বা অত কথাবার্তা হতো না। যেটা তুমি বললা আগে স্পেশালি বাংলাদেশে এটা ছিল না বা অতটা ইউজ হতো না। ছিল, অবশ্যই ছিল, অনেক দিন ধরেই ছিল। কিন্তু এখন যতটা বেশি ইউজ করা হয় ততটা এই সব কোম্পানি এটা ইউজ করতো না। তো তুমিও এখন যেহেতু জব রিসেন্টলি তুমি বলা যায় হচ্ছে যখন খুঁজতা জব, তারপর তখন আই গেস এটা ফিল করছো যে কিউএ ইঞ্জিনিয়ারদের যে সংখ্যা সেটা কিন্তু মানে ভ্যাকেন্সি আলহামদুলিল্লাহ আছে প্রচুর, কিন্তু সমস্যা হচ্ছে মানুষরা এটা সম্পর্কে জানেই না। সো দেখা গেল মানুষ হচ্ছে সফটওয়্যার ফিল্ডে পড়ছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে চায়, বা তার এই যে এতগুলো যে ফিল্ড রয়েছে, সে শুধু জানে হয়তো এই প্রোগ্রামিং সেক্টরটা, বা সে শুধু জানে হয়তো ডেভেলপার সেক্টরটা, কিন্তু এখানে আরো যে যেটা বলে রিকোয়ারমেন্ট নেওয়ার সেক্টর আছে, বিজনেস অ্যানালিস্ট আছে, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, তারপরে এই ফিল্ডটাও আছে সফটওয়্যার টেস্টার। তো সফটওয়্যার টেস্টিং এ কিন্তু প্রচুর জব আছে। তো তুমি এখন যেহেতু তুমি এটা রিসেন্টলি দেখছো ভালো মতো, তোমার ইয়াটা কি যে বাংলাদেশের এখন প্রেজেন্ট পার্সপেক্টিভে এই জবের সিচুয়েশন এসকিউ ইঞ্জিনিয়ারদের কেমন? জব হচ্ছে আপনার এটা কোম্পানি ওয়াইজ ভ্যারি করে। ধরেন যাদের আগে ডেভেলপারদের দিয়ে হচ্ছে টেস্টিং এর কাজ করাইতো, তো নরমালি হচ্ছে কি ডেভেলপারদের মধ্যে যারা সিনিয়র লেভেলে, যারা বিজনেস প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে, প্রোডাক্টের হচ্ছে ম্যাক্সিমাম বিজনেস সে জানে, ঠিক আছে, তো ওই লেভেলে ডেভেলপার দিয়ে নরমালি আগে টেস্ট করাইতো। তো এখন রিসেন্ট হচ্ছে কি আমাদের এটা পুরো একটা আলাদা সাইট হয়ে গেছে। তো এখন হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি আপনার মেনটেন করতে হলে আপনার এসকিউ ইঞ্জিনিয়ার লাগবে। আর প্রত্যেক কোম্পানি যারা হচ্ছে নিউলি তারা শিফট করতেছে, এসকিউ ডিপার্টমেন্ট আনতেছে বা এই টাইপের কিছু, তো সেখানে হচ্ছে ধরেন আগে যেখানে একজন দুইজনকে দিয়ে একটা ক্লায়েন্টকে শো দেখাইতো, হ্যাঁ, যে আমার এসকিউ ইঞ্জিনিয়ার আছে, বাট এখন তারা যে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারছে যে তাদের কোয়ালিটি যদি সে বেটার করতে চায় তার হচ্ছে এসকিউ ইঞ্জিনিয়ার মাস্ট লাগবে। তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এসকিউ ভ্যাকেন্সি কিন্তু অনেক। এসকিউ ভ্যাকেন্সি অনেক হওয়ার একটাই রিজন, আরেকটা মিথ আছে এখানে। তো হচ্ছে সবাই বলে হচ্ছে যে এসকিউর জন্য কোডিং এর ব্যাপারটা, হ্যাঁ, অনেক ট্রেনিং সেন্টারে হচ্ছে বলে কোডিং লাগে না, হ্যাঁ, তো এসকিউ এর জন্য কোডিং লাগবে। আজকে না হোক আর 5 বছর পরে হোক আপনার কোডিং লাগবে। এখন হচ্ছে হয়তো ম্যানুয়াল 2টা পার্ট থাকে এসকিউ এর, এটা পরে আসবে হয়তো ভাইয়া বলবে। বাট এখন একটা আপাতত ওভারভিউ দিয়ে 2টা পার্ট থাকে, একটা ম্যানুয়াল টেস্টিং, একটা অটোমেশন টেস্টিং। আর ম্যানুয়াল টেস্টিং এর জব এখন আস্তে আস্তে ধীরে ধীরে কমবে, কারণ এটা অলরেডি অনেক ভ্যাকেন্সি নিয়ে নিছে কোম্পানিগুলো, অনেক হায়ার করছে লোক। ম্যানুয়াল টেস্টিং এর জন্য আপনি 1 মাস পড়ালেখা করলেন, আপনি যদি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, আপনি 1 মাস পড়ালেখা করলেন, আপনার কোনো সমস্যা হবে না। বাট অটোমেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে কোডের ব্যাপার-স্যাপার আছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, বিভিন্ন টুলস আছে, সেলেনিয়াম, কিউকাম্বার, তারপর হচ্ছে এখন নতুন আসছে প্লেরাইট, হ্যাঁ? তো এই অনেক কিছু আছে। তো এগুলার জন্য আপনার ওইসবের নলেজ গ্যাদার করতে হলে আপনার অটোমেশনের জন্য আপনার কোডিং প্র্যাকটিস মাস্ট, ঠিক আছে? তো এটাই বলবো আরকি যে হচ্ছে এসকিউ একটা ভালো চাহিদা আছে আমাদের দেশে। আপনার হচ্ছে আ ইন্টারন্যাশনাল একটা, যদি আপনি আ একটা ভালো সফটওয়্যার কোম্পানি দাঁড় করাইতে চান, আপনার ২ জন ডেভেলপারের জন্য ১ জন টেস্টার লাগবে। ঠিক আছে? ২ জন ডেভেলপার অনুযায়ী ১ জন টেস্টার লাগবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তার উপর এখন দেশি কোম্পানিগুলা, মেক্সিমাম কোম্পানি হচ্ছে এসকিউ ইঞ্জিনিয়ার হায়ার করতেছে রেগুলার বেসিসে। বলা যায় ভালোই চাহিদা, আর সেলারি ডিফারেন্স ও হচ্ছে অলমোস্ট কাছাকাছি। আপনার ডেভেলপার যে সেলারি পায়, এসকিউ ইঞ্জিনিয়ারও কাছাকাছি বা সমান সেলারি পায়। হ্যাঁ? এই আরকি। আই গেস এখানে তোমার ২ টা পয়েন্ট আমি বলব যেটা খুবই ইন্টারেস্টিং। একটা হচ্ছে বললা যে ভ্যালুর কথা, যে অনেক ক্ষেত্রে ডেভেলপার মানুষ ভাবে যে হয়তো ডিফারেন্স অনেক, কিন্তু আল্টিমেটলি আ একটা সময় কিন্তু ২ টাই ক্যাচ আপ করে ফেলে, ডেভেলপার অ্যান্ড টেস্টার। কারণ আসলে ওই পুরা সফটওয়্যার সাইকেলে দেখা গেল তারা ২ জনই একটা ইম্পোর্টেন্ট ভ্যালু রাখতেছে। সো একজন এসকিউ ইঞ্জিনিয়ার অনেক সময় হয় যে ২ টা প্রজেক্ট হ্যান্ডেল করতেছে, যেখানে একজন ডেভেলপার হয়তো একটা করতেছে। বাট আল্টিমেটলি ২ জনের ভ্যালুটা কিন্তু একটা সফটওয়্যার কোম্পানিতে সেমই থাকে। সো ওই ভ্যালুটা সেমই হয়ে যাচ্ছে, বা সেলারি সব দিক থেকে এমন না যে এসকিউ ইঞ্জিনিয়ারের ভ্যালু কম। অ্যান্ড বাংলাদেশে যেটা তুমি বললা, এখনো কিন্তু আসলে অনেকেই জানে না
এটা না জানার ক্ষেত্রে ভ্যাকেন্সিটা আরো বেশি দেখা যায়। যেটা বললা যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যতটা কঠিন ভাবে মানুষ ঢুকতেছে, কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকাটা সহজ। যদি কেউ কষ্ট করে কিছুদিন, তাহলে সে অ্যাটলিস্ট ঢুকতে পারবে, দেন ইনশাল্লাহ তাকে কষ্ট করতেই হবে। আরেকটা পয়েন্ট যেটা বললা, যারা কোডিং এ ইন্টারেস্টেড, তো তাদের এখানে দুঃখ পাওয়ার কিছুই নেই যে হয়তো তাদের কোডিং ছেড়ে দিতে হচ্ছে, কারণ এখানেও আসলে সেই কোডিং এর নলেজ গুলো লাগবে, স্পেশালি তুমি যেটা বলো অটোমেশনের ক্ষেত্রে। এখন যে সাজেশনটা তোমার কাছে নিব, ধরো একজন ফ্রেশার বা যে ভার্সিটিতে পড়তেছে ফোর্থ ইয়ারে, বা সে ফোর্থ ইয়ার শেষ করছে, এখন সে জব খুঁজতেছে এন্ড সে এসকিউএল ফিল্ডে ইন্টারেস্টেড, তো তাকে আচ্ছা তোমার সাজেশনটা কি? তো একদম জিরো থেকে আচ্ছা, তুমি তাকে সাজেশন দেবে। তাইলে এটা হচ্ছে আমি যেভাবে প্রিপারেশন নিছি, তো এটাই শেয়ার করি, তাইলে হচ্ছে অনেকে অবশ্যই মোটিভেটেড হবে। অবশ্যই। আহ, আমি নর্মালি ভার্সিটি হচ্ছে মানে আছে না, কেউ আছে একটু চিল করে করে চলে, সবার সাথে যোগাযোগ রাখে, ঠিক আছে, একটা হচ্ছে মানে ওরকম পড়ালেখা ওরকম ওরকম লেভেলে ফোকাস করি নাই, যদিও ব্যাকগ্রাউন্ডে মোটামুটি পড়ালেখা করছি, ঠিক আছে, ইন্টার পর্যন্ত, তারপর ভার্সিটি এসে একটু চিল টিল করে বেড়াইছি। বাট আমার মাথায় এটাই ছিল, আমি যাই করি, আমার সিজি যাই হোক, আমার ফোর্থ ইয়ারের পরে আমার জব পাইতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট থিংস। আর আমার মধ্যে কনফিডেন্স ছিল, আমি ট্রাই করলে পাবো। তো ফার্স্ট অফ অল মানুষের মধ্যে কনফিডেন্স থাকা লাগবে, ঠিক আছে, এমন না যে ফেক কনফিডেন্স আবার খারাপ জিনিস, ওইটা আলাদা হিসাব। বাট ফার্স্টে হচ্ছে আপনার কনফিডেন্স থাকা লাগবে যে আপনি পড়ালেখা করছেন, আপনি কিছু একটা করতে পারবেন, সমস্যা নেই, এই কনফিডেন্স নিতে হবে। সেকেন্ড, আপনি আমার হচ্ছে যখন আমাদের থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার ছিল, আমি তখন ফার্স্ট জানতে পারছি এই এসকিউ জিনিসটা নিয়ে। আমাদের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এসকিউ মেইন হচ্ছে আপনার ভার্সিটিতে পড়ায়, এই সাবজেক্টটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা কোর্স থাকে, 3 ক্রেডিট বা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করতে পারে। তো ওইখানে হচ্ছে মূলত আপনার বিভিন্ন টেস্টিং, হ্যাঁ, তারপর হচ্ছে আলফা টেস্টিং, বেটা টেস্টিং, তারপর হচ্ছে গোরিলা টেস্টিং, এগুলো নরমাল শিখায়। আপনি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, এসডিএলসি, এসটিএলসি নিয়ে এগুলো শিখাবে। তো আমার ক্ষেত্রে আমি তখনই হচ্ছে আমার মাথায় আইডিয়া ছিল যে হচ্ছে হ্যাঁ, টেস্টিং নামে কিছু একটা আছে। পরে হচ্ছে দেখতাম সিনিয়ররা হচ্ছে কিছু কিছু, তখন হচ্ছে আরো ২-৩ বছর আগে জিনিসটা তো অ্যাভেলেবেল, এখন যেরকম মোটামুটি অনেকগুলা কোচিং সেন্টার বা হচ্ছে ট্রেনিং সেন্টার গ্রো হয়ে গেছে, আগে এরকম ছিল না, আগে কম্পিটিশনটা আরো কম ছিল। কেউ একজন মিনিমাম ধারণা নিয়ে আসছে, ম্যানুয়াল টেস্টিং নিয়ে ১ মাস পড়ালেখা করছে, সে ভালো ভালো জায়গায় চাকরি হয়ে গেছে, এরকম ছিল নরমালি। হ্যাঁ, তো হচ্ছে আস্তে আস্তে তখন জানছি আর কি বেসিক জিনিসটা। তো ফার্স্ট অফ অল হচ্ছে এসকিউর জন্য আমি যদি বলি, আমি প্রিপারেশনটা শুরু করছি তখন জানতাম, জাস্ট আইডিয়া ছিল এই সেক্টরটা আছে, আবার ইন্টারেস্টও গ্রো করছিল। বাট আমি তখনও 4-1 4-2 মানে আমি রিসার্চের জিনিসপত্র দেখতেছিলাম, মানে ভার্সিটি যা আছে সব জিনিস নিয়ে মোটামুটি আইডিয়া নিতে চাইছিলাম। যদিও আমি ভালো স্টুডেন্ট না, এটা বলে দিছি, আমি জাস্ট আইডিয়া নিয়ে আগাইছি, কোনটা আমার সাথে শুট করে ভালো। পরে 4th ইয়ার 4-2 পরে ফাইনাল ডিফেন্স দেওয়ার পরে তখন আমি ডিসাইড করলাম যে না, আমার যদি জব পাইতে হয় শর্টকাট, আমার হচ্ছে এসকিউ ছাড়া আমার বেটার ওয়ে নাই। কারণ হচ্ছে আপনি যদি ডেভেলপমেন্ট সেক্টরে যান, ভালো একটা প্রতিষ্ঠানে আপনার জব চাইতে গেলে আপনার হচ্ছে মিনিমাম কোডিং, কোনো একটা কোড ফোর্স বা হচ্ছে আপনার বিভিন্ন কোর্ট জাজে আপনার হচ্ছে ভালো একটা প্র্যাকটিস করা লাগবে, ভালো একটা পোর্টফোলিও লাগবে। আবার হচ্ছে কোডিং বিভিন্ন ইন্টারভিউ প্রসেস আছে, যেটা একটু হার্ড মনে হইছে যে এত কম সময়ে আমি এটা কভার করতে পারবো না। তো এই কারণে হচ্ছে আমি এসকিউ সাইডটায় আসছি। ঠিক আছে? তো হচ্ছে আমি প্রিপারেশনটা শুরু করছি মেইনলি 4th ইয়ার 2nd সেমিস্টার আমার ফাইনাল পরীক্ষার পরে। তো যারা এখানে আসতে চায় আমি মোটামুটি বলবো যে আগে থেকে আসার দরকার নাই। যে ভার্সিটির 3rd ইয়ার, হ্যাঁ? 2nd ইয়ার থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করব, এরকম করার দরকার নাই। ভার্সিটি লাইফে অনেক কিছু আছে, অনেক কোর্স আছে, সবগুলা নিয়ে আইডিয়া রাখতে বলব। কেন বলবো? কারণ হচ্ছে এসকিউ তে সবকিছুর আইডিয়াটা তোমার লাগবে। তোমার সফটওয়্যার নিয়ে আইডিয়া লাগবে। হ্যাঁ? তো হচ্ছে এটাই হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে এসকিউ প্রিপারেশন এর ব্যাপারে আরেকটা জিনিস, যেখানে ম্যানুয়াল টেস্টিং বিভিন্ন, এখানে হচ্ছে আপনার থিওরিটিক্যাল নলেজ লাগে। একটা ভালো অ্যামাউন্টে থিওরিটিক্যাল নলেজ লাগে। তো এটা যদি আমি অনেক আগে শিখি, যেমন আপনি 3rd ইয়ার 4th ইয়ারে শিখলেন, তখন হচ্ছে কিন্তু আপনি 4-2 এর পরে বা ফাইনালের পরে আপনি এটা ভুলেও যেতে পারেন। ঠিক আছে? আপনি যখন একটা জিনিস আগ্রহ সহকারে শিখলেন,
শিখার পরে আপনি এটা কিন্তু ফাস্ট ডেলিভার করতে পারবেন। আপনি অনেক আগে শিখলেন অথচ হইতে পারে আপনার 4 পরে এটা সম্পর্কে আপনার ওই আগের মতো ভুলেও যাইতে পারেন বা হয়তো অন্য কিছুতে আগ্রহ ডিস্ট্রাকশন ও আসতে পারে। তো আমি বলব কি বেশি টাইম লাগে না এসকিউ ইন্ডাস্ট্রিতে আসার জন্য। আপনার 4 এর পরেই আপনি বিভিন্ন ফ্রি সাইট যদি চান, ফ্রি সাইট আছে। আপনার জাভা টি পয়েন্ট, হ্যাঁ? গুরু 99 এগুলাতে আপনি এসকিউএল পুরা বেসিকটা পাবেন। পুরা বেসিক এখানে আপনার শিখতে পারবেন। তো এগুলো শিখে রাখেন। শিখে হচ্ছে তারপর হচ্ছে একটা ভালো সিভি বানান। মোস্ট ইম্পোর্টেন্ট থিংস হচ্ছে সিভি। আর তা আপনি যদি 3rd ইয়ার বা ভার্সিটি থাকা অবস্থায় কিছু করতে চান, একটা মাত্র হচ্ছে LinkedIn। ঠিক আছে? আপনার LinkedIn প্রোফাইলটা হচ্ছে আপনার সাজাতে হবে মাস্ট। কারণ আপনি দেশে জব পান বা বাইরে রিমোট জব গুলা কিন্তু আপনার দেশের থেকে মোটামুটি ভালো অ্যামাউন্টে বেশি, অনেক ডিফারেন্স। ঠিক আছে? তো হচ্ছে আপনার LinkedIn প্রোফাইলটা সাজাবেন। এটাই হচ্ছে যদি আগে করতে চান আরকি, গ্র্যাজুয়েশন থাকা অবস্থায় আপনি LinkedIn টা সাজিয়ে রাখেন। তারপর হচ্ছে আর হচ্ছে আরেকটা জিনিস, কোডিং নলেজ আপনি জানবেন না এমন না, কোডিং টাও জানতে হবে। যদি আপনি নেক্সট 5 ইয়ার ও 10 ইয়ার সারভাইভ করতে চান। একটা অ্যামাউন্ট নির্দিষ্ট ইয়ার পরে ম্যানুয়াল টেস্টিং টা হচ্ছে থাকবে না। মানে ম্যানুয়াল টেস্টিং টা থাকবে, বাট অটোমেশন ও লাগবে। অটোমেশন ছাড়া আপনি কোম্পানি ঢুকতে পারবেন না। তো ২ টা জিনিস করতে পারেন। এক হচ্ছে কোন একটা প্রোগ্রামিং নলেজ সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে পারেন। আর সেকেন্ড হচ্ছে LinkedIn প্রোফাইলটা সাজাইতে পারেন গ্র্যাজুয়েশনের আগে। আর গ্র্যাজুয়েশনের পরে টাইম লস না করে সাথে হচ্ছে আপনি আ জাভা টি পয়েন্ট বলেন বা অনলাইন রিসোর্স থেকে ম্যানুয়াল টেস্টিং নিয়ে পুরো আইডিয়া রাখবেন। তারপর হচ্ছে কিছু প্রজেক্ট করে ফেলবেন। প্রজেক্ট করে সিভিতে এড করবেন, তারপর LinkedIn এ এড করবেন। তো এগুলো আজকাল মাস্ট। তারপর আপনি হচ্ছে অটোমেশনের জন্য হচ্ছে অটোমেশনে টেস্ট ইউনিভার্সিটি নামে অনলাইনে একটা সাইট আছে। একটা ডেডিকেটেড ওয়েবসাইটই আছে। ওখানে সব ফ্রেমওয়ার্ক, সব হচ্ছে সেলেনিয়াম, জাভা দিয়া, পাইথন দিয়া, তারপর কিউকাম্বার, প্লেরাইট, হ্যাঁ? সবকিছু আছে। মোবাইল টেস্টিং হইতে সবকিছু। তো ওইখানে আপনি ট্রাই করলে ওইখানে শিখে নিতে পারবেন, সমস্যা নেই। আর যদি অনেকে জিজ্ঞাসা করবে যে ট্রেনিং সেন্টারে যাবো কিনা? ট্রেনিং সেন্টারে যাওয়াটা আপনার একান্তই ব্যাপার। ঠিক আছে? তো ট্রেনিং সেন্টারে যাইলে হয় কি আপনি একটা ক্যারিয়ার পাথে থাকবেন। যেমন আমার ক্ষেত্রে আমি একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করছি জাস্ট বিকজ অফ আমি যাতে সবকিছু ফার্স্ট গ্যাদার করতে পারি। যাতে আমার মধ্যে কোনো কনফিউশন থাকলে আমি ফার্স্ট হচ্ছে রেসপন্সটা পাই বা কার সাথে আস্ক করে জিনিসটা জেনে নিলাম। যদি আপনার মধ্যে যদি এনাফ কনফিডেন্স থাকে যে হচ্ছে আপনি আ নিজে পারবেন তো এটা বেটার। আর না পারলে একটা ট্রেনিং সেন্টার থেকে নিলেও বেটার। কারণ হচ্ছে আপনি একটা পাথ এর মধ্যে থাকবেন, একটা নির্দিষ্ট স্টেপ এর মধ্যে থাকবেন। ঠিক আছে? আর যদি ২ টাই ফাঁকিবাজি করেন তাহলে তো এখানে হইতেছে না। এটাই আরকি। গ্রেট। সো আই গেস যেটা তুমি বললা, সামারি করে বললে, যারা হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট আর সে যদি সিএসসি ইঞ্জিনিয়ার হয় বা তার হাতে সময় থাকে, মেইন কথা তার হাতে যদি সময় থাকে কোন স্টুডেন্টের কাছে, বেস্ট হয় সে সফটওয়্যার সম্পর্কে ভালো করে জানবে। কোডিং, হুম, তারপর ডেটা স্ট্রাকচার যেটাই তাকে শিখানো হয় সাধারণত ভার্সিটিতে, তারপরে ক্যালগরিদম, ডেটাবেস, কারণ এগুলো সবগুলো নলেজই কিন্তু আলটিমেটলি টেস্টিং এর ক্ষেত্রে লাগে। ডেটাবেস টেস্টিং, এপিআই টেস্টিং সবকিছুই লাগে। সো যার হাতে হুম, সময় আছে, এন্ড তারপরে যখন আপনার এখন আমার জব লাগবে, মেবি আমার ৩-৪ মাস হাতে সময়, বা যারও টার্গেট হচ্ছে ৩-৪ মাস হয়তো জবের সময় আছে, তার জন্য হয়তো ডাইরেক্ট এখন ফিল্ড টার্গেট করে, আচ্ছা আমি এখন এসকিউ ইঞ্জিনিয়ার হবো, তাহলে আমার এই সিলেবাস, যেটা সে অলরেডি বললো রাফি, যে ম্যানুয়াল টেস্টিং, ওয়েবসাইটের নামগুলো বলো, সেগুলো টার্গেট করে পড়া শুরু করা। রাফি, এখন যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, তুমি অলরেডি বলছো ম্যানুয়াল টেস্টিং এন্ড অটোমেশন টেস্টিং, নাম দেখে তো বোঝা যাচ্ছে একটা হচ্ছে ম্যানুয়ালি টেস্ট করতে হয়, একটা হচ্ছে আমাকে টুলস থাকবে, সে অটোমেটেড আমাকে করে দিবে। তা এখন হচ্ছে কোন স্টেজে, এখন আমি ধরো কেউ এসকিউএল ইঞ্জিনিয়ার টার্গেট করতেছে, সে কি ম্যানুয়াল ইঞ্জিনিয়ারিং শিখেই সে জবের জন্য অ্যাপ্লাই করবে, নাকি এসকিউএল মানে অটোমেশনটাও শিখবে? অটোমেশনটা শিখলে কোন সময়ে শিখবে হ্যাঁ, অটোমেশনটার জন্য? এখন এটা হচ্ছে অনেকে বলে যে অটোমেশন শিখি। আসলে আপনি অটোমেশন টেস্টিং তখনই ভালো পারবেন যখন আপনি ম্যানুয়াল টেস্টিংটা ভালো পারবেন। ঠিক আছে? ম্যানুয়াল টেস্টিংটা হচ্ছে আপনার বেসিক, পুরাটাই বেসিক। ঠিক আছে? আপনি ম্যানুয়াল টেস্টিং এ বস হয়ে গেলেন। আপনি অটোমেশন না জানলেও আপনি একটা পর্যায় পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন। এটা সমস্যা হবে না। আপনি চাকরিতে কিন্তু আপনার ম্যানুয়াল টেস্টিং থেকেই বেশি কোয়েশ্চেন হবে। ঠিক আছে? তো ম্যানুয়াল টেস্টিংটা হচ্ছে আপনার কোর। আপনি ম্যানুয়াল টেস্টিংটা মাস্ট শিখে যাবেন। কারণ এখানে হচ্ছে আপনার অনেক কিছু বেসিক
অনেক প্রকার টেস্টিং জিনিসপত্র আছে। টেস্টিং আপনি লাইফ সাইকেল হইতে শুরু করে আপনি কোনটা কোন পর্যায়ে টেস্ট করবেন, হ্যাঁ? কোন বাগটা হচ্ছে কোন প্রকারের, সবকিছু হচ্ছে আপনার ম্যানুয়াল টেস্টিং থেকে শিখে নিতে হবে। যেটা আমি বলছি থিওরিটিক্যাল নলেজ। এই থিওরিটিক্যাল নলেজটা হচ্ছে আপনার মাস্ট। তারপর হচ্ছে আপনি অটোমেশন এ যাবেন। অটোমেশন যাওয়ার আগে আপনি ম্যানুয়াল টেস্টিংটা মাস্ট করবেন। আর এটা শিখতে বেশি দিন লাগে না। বা আপনি যদি বেশি এফোর্ট দেন ২০ থেকে ১ মাস, আমি শিখছি মনে হয় আমি ২০ দিনের মাথায় শিখে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ ট্রাই করে আমি কিন্তু ওইখানে প্রজেক্টও পাইছি। ঠিক আছে? ১ মাসের মাথায়, বেশি দিন লাগে নাই আমার। তো আমি বলব যে বেশিক্ষণ লাগে না, যে আপনি আগে ম্যানুয়াল টেস্টিং প্রপার বেসিকটা নিয়ে যান, তারপর অটোমেশন টেস্টিং শুরু করেন। গ্রেট। তো অটোমেশন যদি শিখতে চায় তাহলে কোথা থেকে শিখতে পারবে? তুমি ল্যাঙ্গুয়েজের কথাও বললা। এটা কি আসলে কোন ল্যাঙ্গুয়েজ অনেকেই হয়তো জানে না। এটা আচ্ছা, কি জাভা, পাইথন? সো এটা সম্পর্কে যদি আচ্ছা, ধারণা দিতে, অটোমেশন সম্পর্কে কিছু আচ্ছা, ধারণা দাও আমাদের। আচ্ছা। অটোমেশনটা হচ্ছে কিছু আছে, যেমন সেলেনিয়াম। সেলেনিয়ামে হচ্ছে আপনার হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট না। আপনি হচ্ছে পাইথন দিয়েও করতে পারবেন, জাভা দিয়েও করতে পারবেন। হ্যাঁ, নরমালি ম্যাক্সিমাম হচ্ছে জাভা দিয়ে করে, কারণ হচ্ছে জাভার রিসোর্সটা বেশি। ঠিক আছে? তারপর আবার পাইথন দিয়েও কিন্তু করা যায়। পাইথন আরো ইজি। ঠিক আছে? জাভার থেকেও ইজি, বাট পাইথনের রিসোর্সটা কম। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনি, তারপর হচ্ছে কিউকাম্বারটা হচ্ছে হয়তো এখন নতুন অনেকজনকে বললে বুঝবে না। এটা হচ্ছে বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট বলে, বিডিডি। হ্যাঁ? তো ওইটা হচ্ছে আরেক বা গ্রামাটিক্যাল এর মতো আরকি। কিছু, কিছু ট্যাগলাইন থাকে। এগুলা দিয়া হচ্ছে আপনি হচ্ছে একটা টেস্ট কেস সাজাইতে হয়। তারপর হচ্ছে ওই হিসাবে অটোমেট করতে হয়। ঠিক আছে? তো হচ্ছে এই ২ টার জন্য আমি বলব এখানে ল্যাঙ্গুয়েজ জাভাটা শিখাই সেফ সাইড। জাভা শিখলে আপনি হচ্ছে রিসোর্সটা ভালো পাবেন ১। আর 2nd হচ্ছে যখন অনেক কোম্পানিতে যারা সিনিয়র এমপ্লয়ি আছে মেক্সিমামে জাভা দিয়ে ট্রাই করা। ঠিক আছে? জাভাতে আমার মতে হচ্ছে জাভাটাই সেফ সাইড। আর জাভা যদি আপনার হার্ড মনে হয় তাহলে পাইথন দিয়ে করতে পারেন। সমস্যার কিছু নেই। ওকে, গ্রেট। তো এখন হচ্ছে যারা জব শুরু করবে বা আসলে এখন টার্গেট করতেছে তাদেরকে তো মূলত ম্যানুয়াল হ্যাঁ, টেস্টিংটা আরেকটা জিনিস বলি, নতুন যারা শিখতে চায়, তো তাদের জন্য এখন নতুন একটা ফ্রেমওয়ার্ক আসছে, এটা হচ্ছে প্লেরাইট। হ্যাঁ? তো সেলেনিয়াম হচ্ছে কমনলি ইউজড। ঠিক আছে? বাট সেলেনিয়ামে অনেক কাজ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো যারা নতুন, যদি একটা ভালো রিমোট জব যদি দেশে আল্লাহমাকু না হলো, ভালো রিমোট জবের জন্য চাইলে প্লেরাইটটাও শিখে নিতে পারে আগে। হ্যাঁ? সেলেনিয়াম পাশাপাশি প্লেরাইটটা শিখা হচ্ছে মানে এখনকার আরো ৫-১০ জন থেকে আগায় যাওয়া সোজা হিসাব। প্লেরাইটের নলেজ নিয়ে আগানো, এটা বেটার। আচ্ছা, এটা নিয়ে আমি নিজেও জানি না। মানে এটা কি আসলে কোন ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট? মানে প্লেরাইটটা আসলে কিরকম? মানে আ সেলিনিয়াম যেমন প্লে দেখছিলাম। আ যেমন সেলেনিয়াম হচ্ছে আপনার হচ্ছে একটা টুল টাইপের, হ্যাঁ? আর হুম, প্লেরাইটটা হচ্ছে আপনার ডিরেক্ট একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ? আর আচ্ছা। হচ্ছে সেলেনিয়ামে হচ্ছে আপনার অনেক ডিপেন্ডেন্সিস থাকে। লাইক হচ্ছে আপনি আ আ বিভিন্ন ডিপেন্ডেন্সিস আনেন, তারপর হচ্ছে এগুলা হচ্ছে আপনি হচ্ছে একটা জিনিস রান করলেন। রান করার সময় হচ্ছে আপনি অনেক সময় দেখবেন কি ক্রোমে চলতেছে, আবার হচ্ছে আ ইয়াতে চলতেছে না। আপনার এটা কি সাফারি বা হচ্ছে অন্য এক্সটেনশন এ চলতেছে না। হ্যাঁ? তো হচ্ছে আপনি যদি প্লেরাইট ইউজ করেন, প্লেরাইটে এই আ ডিপেন্ডেন্সিস গুলা নাই, একদমই নাই। আপনি ইজিলি চালাইতে পারবেন। আবার হচ্ছে অনেক সময় কি আমি ম্যানুয়ালি কিন্তু ওই ওয়েট একটা ফাংশন আছে। ওয়েট দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিস টেস্ট করার সময় আমি ওয়েট ফাংশন লিখে একটা নির্দিষ্ট টাইম হচ্ছে এটাকে আ অফ করে রাখতে হয়। নেক্সট রেসপন্স আসার জন্য। তো প্লেরাইট এ হচ্ছে কি এই সুবিধাগুলা মিনিমাইজ করা হইছে। তো হচ্ছে অনেক অ্যাডভান্সই বলা যায়, অনেক মানে সেলেনিয়ামে যদি আপনি অনেক প্রবলেম ফেস করেন, প্লেরাইট এ অনেকটাই কম প্রবলেম ফেস করবেন। এরকম আরকি। ওকে, গ্রেট। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যারা জব শুরু করবে তারা বা যারা এখন পড়াশোনা করবে SQ এর জন্য তারা তো মূলত টার্গেট করবে ম্যানুয়াল টেস্টিংটাই। তো হ্যাঁ, ম্যানুয়াল ম্যানুয়াল টেস্টিং এর টেস্টিং। ক্ষেত্রে তুমি যদি একটা এক্সাম্পল দাও, ফর এক্সাম্পল কি ই-কমার্স সাইট, কারণ যারা বিগিনার তারা হয়তো একদম জানে না যে আসলে টেস্টিংটা কি। সবাই দেখে ই-কমার্স সাইটের ক্ষেত্রে টেস্টিংটা কি রকম হয় বা ম্যানুয়াল টেস্টিং আসলে জিনিসটা কি, যে তুমি জাস্ট একটু যদি বলতা টেস্ট কেস বা যে কোনো ই-কমার্স সাইটের ক্ষেত্রে তুমি বলতে পারো যাতে মানুষ যাতে একটা ই-কমার্স আচ্ছা, সাইটের একটা লগ ইন আচ্ছা। পেজ। নরমালি আ এটা হচ্ছে আপনার হচ্ছে যদি বলতে ই-কমার্স সাইটের ক্ষেত্রে, তো
তো আপনার হচ্ছে টেস্ট কেসের একটা টেমপ্লেট থাকে। ঠিক আছে? আপনি টেস্ট কেসের মধ্যে হচ্ছে টেস্ট কেস জিনিসটা কি? ধরেন আপনি লগইন করলেন। একটা লগইনে পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে আপনার হচ্ছে কি থাকতে পারে? আমার হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডে আমি হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডটা কি হাইড করা যায় কিনা? বা হাইড ছাড়া থাকে কিনা? ঠিক আছে? নরমালি যেটা আমরা বুঝি যে নরমালি একটা টেস্ট কেস লিখলেন, চেকিং পাসওয়ার্ড ফিল্ড ইস ইনপুটেবল। মানে আমার পাসওয়ার্ড ফিল্ডে কি ইনপুট যাইতেছে কিনা? বা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডটা কি আমি হাইড করতে পারতেছি কিনা। ঠিক আছে? তারপর হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডটা কি হচ্ছে কত লেন পর্যন্ত নিতেছে। ঠিক আছে? পাসওয়ার্ড ফিল্ডের কম্বিনেশনটা কি। ঠিক আছে? এইগুলো হচ্ছে টেস্ট কেস আকারে লিখবেন। হ্যাঁ? লেখার ক্ষেত্রে যে যার মতো যদি গ্রামাটিক্যাল অনেক স্ট্রং হয়, যেমন আমরা বাংলাদেশীরা কিন্তু অত গ্রামাটিক্যাল স্ট্রং না। আপনি প্র্যাকটিসের পরে একটা পর্যায়ে যেয়ে আপনি হচ্ছে ভালো মানে টেস্ট কেস গুলা গ্রামাটিক্যাল সুন্দরভাবে সাজায় লিখতে পারবেন। ২ টা জিনিস থাকে চেকিং, ভেরিফাই। ফার্স্ট এ এই ২ টা লাগাই দিলে আপনি হচ্ছে যেকোনো কিছু গ্রামাটিক্যালি টেস্ট কেস গুলা লিখতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে টেস্ট কেসের কিছু ফরমেট আছে। এটা হচ্ছে ভ্যারি করে আ বিভিন্ন টেস্ট ম্যানেজমেন্ট অনুযায়ী। ঠিক আছে? অনেক কোম্পানি হচ্ছে কি আপনি এক্সেল ফাইলে হচ্ছে তাদের টেস্ট কেস ফাইল গুলা রাখে। অনেকে হচ্ছে বিভিন্ন Azure DevOps তারপর হচ্ছে টেস্ট ম্যানেজমেন্ট সাইট আরকি। যদি সোজা হিসেবে বলতে চাই। তো ওরা হচ্ছে টেস্ট ম্যানেজমেন্ট টুল ফলো করে। তো টেস্ট ম্যানেজমেন্ট টুল ফলো করলে ওইটার হচ্ছে একেকটার একেক ফরমেট থাকে। বাস্ট কমন ফরমেটটা আপনার জানা লাগবে টেস্ট কেস। আর টেস্ট কেস মানে যে আমি টেস্ট কেসটা লিখতেছি, ওই টেস্ট কেসটা হচ্ছে স্টেপ। আপনি কিভাবে ওই টেস্টটা গেলেন। আপনি ধরেন পাসওয়ার্ড ফিল্ডে গেলেন, আপনি কিভাবে পাসওয়ার্ড ফিল্ডে গেলেন? আপনি হচ্ছে একটা সাইট ধরো হচ্ছে daraz.com.bd, হ্যাঁ? দারাজে হচ্ছে লগইন করলেন। লগইন করার পরে ওইখানে হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করলেন বা হচ্ছে লগইন বাটনে ক্লিক করলেন। তারপর গিয়ে পাসওয়ার্ড ফিল্ডে আপনি ক্লিক করলেন। ঠিক আছে? তো এই স্টেপ গুলো হচ্ছে লিখতে হয়। সেকেন্ড এই ২ টা হচ্ছে কমন। থার্ড কমন হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। ঠিক আছে? যেমন আপনি পাসওয়ার্ড ফিল্ডে আপনার হচ্ছে কি করতে হবে? যেমন আপনার এটা ইনপুটেবল হতে হবে। যাতে আমার পাসওয়ার্ড ফিল্ডটাই হচ্ছে আপনি ইনপুট দিতে পারেন। মানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা ইনপুট দিতে পারেন। ঠিক আছে? যেমন এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট। তো আরেকটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। আপনি যেটা আ যখন হচ্ছে এই যে টেস্ট কেস লিখছেন, স্টেপ লিখছেন ওই হিসাবে যাবেন। যায়া দেখবেন আপনার ওই ফিল্ডে কি ইনপুট নিতেছে কিনা। যদি নেয় আপনি হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট এ বইলা দিবেন যে ফাউন্ড অ্যাজ এক্সপেক্টেড। ঠিক আছে? আর এক্সপেক্টেড রেজাল্টে যদি ফল থাকে যে বলবেন যে পাসওয়ার্ড ফিল্ড ইজ নট ইনপুটেবল। নরমাল বেসিক যেভাবে বুঝি। তারপর এখানে আসে হচ্ছে বাগ রিপোর্টিং। ঠিক আছে? আপনি হচ্ছে এক্সপেক্টেড রেজাল্টটা অ্যাকচুয়াল রেজাল্টের সাথে মিল পাচ্ছেন না। তার মানে কি আপনার সিস্টেমে ডিফল্ট আছে। সিস্টেমে ডিফল্ট থাকলে আপনি হচ্ছে এখানে একটা বাগ রিপোর্ট করবেন। বাগ রিপোর্ট করে তারপর এটা জমা দিয়ে দিবেন ডেভেলপারকে। ডেভেলপার যখন সলভ করে আপনাকে দেবে, আপনি আবার রিটেস্ট করবেন। রিটেস্ট করে তারপর হচ্ছে আপনি এই পাস দিবেন, টেস্ট কেসটা পাস দিবেন। এটাই হচ্ছে নরমালি। আর এখানে অনেকে বলে যে ভাই আমার হচ্ছে আ টেমপ্লেট কই পাবো? হ্যাঁ? টেমপ্লেট কিন্তু স্ট্যাটিক না। একেকটা যদি তুমি হচ্ছে যদি লাইক হচ্ছে ম্যানেজমেন্ট টুল ফলো করো, হ্যাঁ? তখন হচ্ছে তোমার টেস্ট আ আ টেস্ট এই যে এক্সেল এর জিনিসগুলাই নাই। তো ওদের ফরমেটটাই আলাদা। কিন্তু এই যে ৩-৪ জিনিস কমন থাকবে অ্যাকচুয়াল রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট, স্টেপ আর হচ্ছে টেস্ট কেসের নাম। তো এগুলা কমন থাকে আর হচ্ছে বাগ রিপোর্ট করবা। ঠিক আছে? নরমালি একটা হচ্ছে Google থেকেও পারো, একটা হচ্ছে আ এক্সেল শিটের হচ্ছে ১ম এ প্র্যাকটিস করার জন্য এক্সেল শিটের হচ্ছে আপনার ফরমেটটাই ভালো আরকি নরমালি। হ্যাঁ, একটা নিয়ে ওই হিসাবে প্র্যাকটিস করাই ভালো। কিন্তু এই ৩-৪ টা জিনিস ৪ টা ৫ টা জিনিস মাস্ট থাকতে হবে। গ্রেট! খুবই সুন্দর করে বলছো যে আসলে মানে কি ফিল গুলো থাকতে হবে। যেমন একটা হচ্ছে স্টেপস টু রিপ্রোডিউস মানে ওই জায়গায় পৌঁছানোর জন্য আমার কি করতে হবে। তারপর আমার এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, তারপরে সে পাস করছে কিনা নাকি ফেইল। সো এটা কিন্তু হ্যাঁ, জাস্ট পুরাটা একটা ট্র্যাকেজ থাকে। পরে তোমার হুম, যখন টিম লিড দেখবে তখন সে পুরাটা বুঝতে পারছে এগুলা জিনিস টেস্ট করা হইছে, এগুলা জিনিস টেস্ট করা হয়নি। হ্যাঁ, তো এখন যেটা জিজ্ঞেস করবো রাফি সেটা হচ্ছে কিউএ ইঞ্জিনিয়ার হিসাবে কোন স্কিল গুলো খুবই বেশি লাগে? যেমন একটা আমি দেখেছি কাজ করার সময় সেটা হচ্ছে যেমন কমিউনিকেশন করার ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট। তো তোমার কাছে কি স্কিল লাগে? কারণ এখানে কিন্তু কিউএ ইঞ্জিনিয়ারিং একটা খুব টাফ রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে হ্যাঁ, কারণ ডেভেলপার কষ্ট করে করতেছে সারাদিন কোড, তুমি গিয়ে একটা
ভুল ধরবা, তো এটা নট ইজি, অনেকে এটা খুবই খারাপ ভাবে বা বুঝাইতে পারে না। তো এই ক্ষেত্রে আসলে কি কি স্কিলটা লাগে এন্ড ডেভেলপারের কাছে এই কমিউনিকেশনটা কিভাবে মেনটেন করা যায় ভালো করে? আচ্ছা, এক হচ্ছে ডেভেলপার, এখানে হচ্ছে প্রত্যেক কোম্পানিতে হচ্ছে একটা ইয়া থাকে যে হচ্ছে ডেভেলপার আর হচ্ছে টেস্টার ফ্রেন্ড হওয়া যাবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি বলব, আপনি যদি ফ্রেন্ডলি না হন, আপনি ডেভেলপারকে বুঝাইতে পারবেন না অনেক সময়। ঠিক আছে? আপনি হচ্ছে কিন্তু সফটলি থেকে অনেক কিছু কাজ আদায় করে নিতে পারবেন। যদি আপনি হার্ড থাকেন বা আপনি বাগ রিপোর্ট কইরা দেন, আপনি হচ্ছে ডেভেলপার ডে দিয়া একটা প্রজেক্ট ডেডলাইন থাকে। তো আপনার হচ্ছে অলওয়েজই বাগ রিপোর্ট করলেন। রিপোর্ট করলে হচ্ছে আপনার এটা হচ্ছে কি আপনার ডেডলাইনটা কিন্তু ফেল করবে। ঠিক আছে? এটা অনেক ম্যানেজমেন্টের অনেক ব্যাপার-স্যাপার থাকে। তো আমি ফার্স্ট এ যে স্কিলটা এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা মাস্ট লাগবে। তো আপনার হচ্ছে ডেভেলপারকে কনভিন্স করা স্কিলটা। ঠিক আছে? এটা হচ্ছে একেকজন একেকভাবে করে। ঠিক আছে? নরমালি কেউ একটু হার্ড লাইনে যায়, কেউ একটু সফট লাইনে যায়। বাট এখানে আপনার জানতে হবে টেস্টার কিন্তু এখানে রেসপন্সিবল। হ্যাঁ? টেস্টার হচ্ছে আপনি জিনিসটা ডেভেলপারকে ওইভাবেই বুঝাইতে হবে যে হচ্ছে ভাই দেখো, তুমি তো ডেভেলপ কইরা দিছো, তোমার কাজ শেষ। ঠিক আছে? ক্লায়েন্ট টিম থেকে যদি ওই বিজনেস রুল বা ওই ফিল্ডে কোনো যদি বাগ থাকে, এটা কিন্তু টেস্টারের ঘাড়ে এসে পড়বে। ঠিক আছে? তো হচ্ছে এখানে হচ্ছে কনভিন্স এর স্কিলটা হচ্ছে মাস্ট। ঠিক আছে? কনভিন্স করার স্কিলটা তো হচ্ছে কোন ডেভেলপারকে কিভাবে কনভিন্স করবা, আবার হচ্ছে কি কোন কি হচ্ছে অনেক সিনিয়র লেভেলের ডেভেলপার থাকতে পারে। তো ওদেরকে কনভিন্স করা যায় কিভাবে? হ্যাঁ? তারপর হচ্ছে সবকিছুতে একটা মানে মানে আ কেউ আবার বলতে পারে যে আমার ডেভেলপারকে বলে আমার সাথে ঝগড়া হইতেছে। তো এটা মাস্ট হইতেই পারে। একজন সারাদিন ডেভেলপ করলো, ডেভেলপ করার পরে একটা বাগ খুঁজে পাইলে এটা আবার বাগ সলভ করতেও তার কিন্তু একটা ভালো টাইম লাগে। ঠিক আছে? এখন যদি প্রজেক্ট গুলো হচ্ছে ডেডলাইন ওরিয়েন্টেড যদি সে ডেলিভার করতে চায়, তো হচ্ছে কি এই কারণগুলার জন্য এই ডেভেলপারকে একটা বাগের জন্য হয়তো হইতে পারতেছে আরো ২-৩ দিন পর্যন্ত তার কাজ করা লাগতেছে। ঠিক আছে? তো তুমি এখানে তোমার হচ্ছে আগে আইডিয়া রাখতে হবে যে তুমি যে বাগটা দিছো, বাগটা কোন পর্যায়ে পড়ে? যে বাগটা কি হচ্ছে খুব বেশি ক্রিটিক্যাল? এখানে অনেকগুলো যে ওই সফটওয়্যারে যে আমি বললাম ম্যানুয়াল টেস্টিং এ বেসিক। তো ওইখানে অনেক কিছু পাবে সেভিউরিটি, প্রায়োরিটি। ঠিক আছে? ২ টা টার্ম। ঠিক আছে? তো তোমার হচ্ছে ওই প্রায়োরিটি, সেভিউরিটি অনুযায়ী হচ্ছে তোমার কাজ করা লাগবে। ঠিক আছে? ওইভাবে হচ্ছে তুমি যদি যে কোনটা প্রায়োরিটি বেশি, সেভারিটি ক্রিটিক্যাল থাকে, তাহলে ওইটা তুমি ডেভেলপারের সাথে যুদ্ধ করে হইলেও ফিক্স করা লাগবে। তা না হইলে তোমার হচ্ছে ক্লায়েন্ট এন্ডে এটা নিয়ে ঝামেলা হবে মাস্ট। আর তুমি তখন টেস্টার হিসেবে ভালো টেস্টার প্রুভ করতে পারবা না। এটাই আরকি নরমাল। তো মেইন স্কিল যেটা বলি আমি ওই কনভিন্স এর স্কিলটা থাকতে হবে, কমিউনিকেশন স্কিলটা তো মাস্ট এখানে লাগবেই। ওকে, গ্রেট। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা বললাম, এটা তোমার কাছ থেকে আমি যখন তোমাকে দেখতেছিলাম যে তুমি জব পাওয়ার আগে মেবি ২-৩ মাস আগে থেকেই তোমার লিঙ্কডইন প্রোফাইল বা তোমার ফেসবুক বা সবখানে তোমাকে দেখা যাচ্ছে যে তুমি এখন একদম রেডি। তো তোমার সাডেন আসলে কি চেঞ্জটা আসছিল? কারণ এটা কিন্তু সবসময় ইজি না। তুমি ওই ফেজটার কথা যদি বলো, ওই সময় একটা চাপ থাকে, জবের চাপ, তোমার আশেপাশে ফ্রেন্ডরা জব পাচ্ছে। সো ওই সময় এই কনফিডেন্সটা থাকা মানে সবসময় যে তুমি স্ট্রং ছিলে আমি ঠিক জানি না। কারণ এটা খুবই টাফ ফেজ যে ওই সময় জব পাওয়ার সময়টা। কিন্তু তোমার যেটা দেখছি, তোমার সেই কনফিডেন্সটা দেখা গেছে এক্সটার্নালি যে আলহামদুলিল্লাহ সে শিখতেছে। তারপর দেখছি তুমি জব পেয়ে গেছো। তারপরে ধরো যা হইছে দেখলাম জব পাইছে। কিন্তু জব পাওয়ার আগেই তোমাকে যেটা দেখতেছিলাম যে তোমার অনেক স্ট্রং একটা নলেজ আসতেছে বা যতটুকু তুমি শিখতেছো সেটা প্রেজেন্ট করতে পারতেছিলা। তো তোমার এখানে ওই সময়টা সম্পর্কে যদি বলো যে কিভাবে হ্যান্ডেল করছো জব পাওয়ার আগের সময়টা? আচ্ছা, এখানে অনেকে হচ্ছে এখানে যে নার্ভাস হয়ে যায়। ঠিক আছে? মানুষ মাত্রই না মানে আমাদের অনেক ব্যাচমেট কেও দেখছি আ অনেক ভালো একটা সিজিপিএ নিয়ে আগাইছে। ঠিক আছে? মানে আমার থেকে অনেক ডিফারেন্স সিজিপিএ। বাট ওরা হচ্ছে কি কনফিডেন্স এর অভাবে তো ওরা হচ্ছে কি পিছায়া গেছে। তো আমার সময় হইতোটা কি নার্ভাস হইতাম না যে এমন না। নার্ভাস হইতাম। এটা স্বাভাবিক। একটা মানুষের আপস অ্যান্ড ডাউনস থাকবেই। তো হচ্ছে কিন্তু তোমার হচ্ছে ওই যে জিনিসগুলা শিখতেছো, তো ওই জিনিসগুলা তোমার মধ্যে বুঝতে হবে যে এই জিনিসটা হচ্ছে তোমার শিখছো, এই জিনিসটা তোমার পৃথিবীর যেই দেখ, ঠিক আছে? তুমি এটা পারবা। ঠিক আছে? তুমি ওই লেভেলে কনফিডেন্স নিয়ে যদি আগাও তাইলে একদম ইজি।
জব পাওয়া মানে ১ম পর্যায়ে জব পাওয়া একদম ইজি। আর কিছু জিনিস থাকে যেমন আমার ক্ষেত্রে হেল্প করছিল আ মানে ৪ বছর তো পড়ালেখা করছি। মানে পড়ালেখা কম করলেও আমার কিন্তু ওই আ সবার সাথে একটা মিশার স্কিল মানে সবার সাথে কমিউনিকেশন বা হচ্ছে একটা কানেক্টিভিটি ছিল। একটা ভালো রকমের কানেক্টিভিটি ছিল। তো হচ্ছে যখন 4th লাস্টের দিক দিয়ে তখন হচ্ছে অনেক সিনিয়রকে নক দিছি। তাদের ভ্যাকেন্সি খালি আছে কিনা। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে একটু আগে থেকেই মেইনটেইন করা উচিত। হ্যাঁ? এই জিনিসগুলা একদম আ ফাইনাল পরীক্ষা 4th ইয়ার ফাইনালের পরে রেজাল্টের আগ থেকে এগুলা করে ফেলা উচিত। তাইলে হচ্ছে কি যখন রেজাল্টটা দিবে, রেজাল্টটা দেওয়ার পরে বেশি দিন আল্লাহ মানে কপালে তো থাকতে হবে ফার্স্ট। রিজিকে তুমি তো ট্রাই করতে হবে। ট্রাই করার আগ পর্যন্ত তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি ওই বিভিন্ন সিনিয়র যা আমার হচ্ছে কানেকশন ছিল সবাইকে হচ্ছে নক দিতাম মোটামুটি। তাদের কোম্পানি সম্পর্কে আইডিয়া নিতাম। কখন তাদের হচ্ছে ভ্যাকেন্সি খালি হবে এটা নিয়ে আইডিয়া নিতাম। ওই অনুযায়ী হচ্ছে আমার স্কিল গুলা ডেভেলপ করতাম। এখন স্কিল অনুযায়ী হচ্ছে আমি স্কিল গুলা কি শিখছি কিনা আমি সাথে হচ্ছে আমি আ আ ফ্রিল্যান্সিং সাইট আছে মানে হচ্ছে টেস্টার ওয়ার্ক ছিল, তারপর আপওয়ার্ক ছিল। এগুলাতে হচ্ছে আমি সাথে প্রজেক্ট নেওয়ার ট্রাই করতাম। ঠিক আছে? তো আল্লাহ ভরসা মানে আল্লাহ সাপোর্ট দিছিল আর রিজিক হয়তো ছিল। সাথে হচ্ছে টেস্টার ওয়ার্ক এ কয়েকটা প্রজেক্ট পেয়ে গেছিলাম। তো ওগুলা প্র্যাকটিস করে আরো ইন্টারন্যাশনালি আ Facebook এরই ছিল মেবি প্রজেক্টটা। আ মোবাইল অ্যাপে। তো ওইখানে আরো আমার স্কিল ডেভেলপ করছে, আরো আমি কনফিডেন্স গ্রো করছি। ঠিক আছে? অনেকে হচ্ছে যদি কনফিউশন থাকে যে আমি আ অনেকে আমি দেখছি কি মেশিন লার্নিং নিয়ে পড়ালেখা করছে, ভাবছে এসকিউ সেক্টরটা হচ্ছে মানে কোন রকম আমি এসকিউ তে আসি হচ্ছে পরে আমি মেশিন লার্নিং এ সুইচ করব। হ্যাঁ? অনেকে এরকম মেন্টালিটি নিয়ে আসে। ঠিক আছে? তো এইসব মেন্টালিটি নিয়ে আসলে হচ্ছে জব পাওয়া ইজি হবে না। কারণ ডে বাই ডে এটা কঠিন হবেই, স্বাভাবিক। কারণ এখানে অনেক ডেডিকেটেড চায় আরকি এসকিউ এর জন্য। আপনি যদি একটা কারণ এখানে মাল্টিপল প্রজেক্ট নিয়ে অনেক সময় কাজ করতে হয়। ঠিক আছে? আপনি যদি ডেভেলপার ধরেন একটা মডিউল নিয়ে কাজ করতেছে, আপনি পুরা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন। আপনি পুরা প্রজেক্ট বিজনেস নলেজ নিয়ে কাজ করতে হয়। তো হচ্ছে আমি বলব আগে আপনি গোলটা জানেন। ঠিক আছে? গোল অনুযায়ী আপনার কানেকশন এর মধ্যে যারা আছেন সিনিয়র তাদের সাথে যোগাযোগ রাখেন। আর না হইলে LinkedIn প্রোফাইল ভালো করে সাজান। ঠিক আছে? LinkedIn টা কিন্তু আপনার কনফিডেন্স অনেক বুস্ট করবে। কারণ মিনিমাম আপনি ভালো LinkedIn প্রোফাইল সাজাইলে, ভালো প্রজেক্ট আ গুছাইলে তাইলেও কিন্তু আপনি কল পাবেন। আপনি কল পাওয়ার পর আপনি ইন্টারভিউতে ভালো করছেন নাই খারাপ করছেন এটা আলাদা হিসাব। তো আমার ক্ষেত্রে আমি এগুলাই করতাম আরকি। যেমন যেটা হতাশ হওয়ার কথা বলছিলাম, হতাশ হই কিনা। যেমন আমি যেদিন জব হইছি তার আগের দিনও আমি ফ্রেন্ডকে বললাম যে, কারণ হচ্ছে এই জবটা যদি আমার না হইতো আমার হচ্ছে আরো নেক্সট জবের হচ্ছে ইন্টারভিউর জন্য আমার মিনিমাম আরো ১ মাস ওয়েট করা লাগতো। ঠিক আছে? আমি আমার ফ্রেন্ডে বলতেছিলাম এটা যদি না হয় যে হচ্ছে আমার আরো ১ মাস বইসা থাকা লাগবে। ১ মাসে আমি কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো কিনা? এগুলা থাকে কমন। ফ্রাস্ট্রেশন না আসলে আসলে কোন কিছু সিরিয়াস হবে না। ফ্রাস্ট্রেশনটা আসলে পার্ট, এটা থাকা লাগেই। নাইলে সিরিয়াসনেস টা আসবে না। ওকে, গ্রেট। খুবই সুন্দর একটা স্টোরি। আসলে মানে বললাম না, আলহামদুলিল্লাহ তোমার কষ্টটা ভিজিবল ছিল। তো এখন হচ্ছে যেটা বলবো যে কেউ যদি ইন্টারভিউ দিতে যায় এসকিউ ফিল্ডে, তো দেখা গেল আসলে কি রকম প্রশ্ন হয়, যেহেতু তুমি অনেক বড় ভাইদের সাথে কথা বলছো। তো সেখানে আসলে কি কোনো ওয়েবসাইট দিয়ে কাজ করতে দেয় যে এটা সলভ করো, নাকি হচ্ছে তোমাকে জেনারেলি তোমাকে হচ্ছে প্রশ্ন করবে যে ফর এক্সাম্পল এই টেস্টিংটা কি, হোয়াইট বক্স আচ্ছা, টেস্টিং, ব্ল্যাক বক্স? আচ্ছা। আ এটা হচ্ছে যদি টপ কোম্পানি লাইক Samsung বলেন, তারপর হচ্ছে Cephallo বলেন, হ্যাঁ? টপ যেগুলা Thera, ঠিক আছে? তো টপ গুলাতে হয় কি ওরা রিটেন নেয়। ঠিক আছে? আবার সেম রিটেন এর মধ্যে আপনার ভ্যারাইটিস টাইপের কোয়েশ্চেন থাকে। টেস্টিং থাকবে। তারপর হচ্ছে ডাটা স্ট্রাকচার নিয়ে কোয়েশ্চেন হয়। তারপর হচ্ছে আপনার কোডিং নিয়ে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অ্যালগরিদম নিয়ে থাকবে। তারপর ডাটা আমরা হচ্ছে ২ টা জিনিস মিস মানে বলি না বেশি ডাটাবেস টেস্টিং আর হচ্ছে আপনার আ হচ্ছে এপিআই টেস্টিং। হ্যাঁ? তো এগুলা নিয়ে মোটামুটি কোয়েশ্চেন হয়। ঠিক আছে? এপিআই টেস্টিং বলতে আপনার সবকিছু জানা লাগবে না। আপনার এপিআই রেসপন্স কোড কতগুলা আছে। হ্যাঁ? কোনটা কোন কোডে কি, ঠিক আছে? এগুলা জানলেই হয়। আর ডাটাবেস তো আমার ভার্সিটিতে অনেক প্রজেক্ট করে। তো এগুলো হচ্ছে জানা হয়ে যায়। তো এখন আ ইন্টারভিউ কোয়েশ্চেন এ হচ্ছে যেগুলা টপ কোম্পানি ওগুলাতে হচ্ছে হয়তো কয়েকটা লেয়ার থাকে বা ২-৩ টা লেয়ার থাকে। হ্যাঁ?
হ্যাঁ, আর হচ্ছে যেগুলা হচ্ছে মানে টপ না মানে এভারেজ, হ্যাঁ? তো ওগুলাতে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনার ডিরেক্ট কোয়েশ্চেন ধরো কোনো রিটেন এক্সাম নাই, আপনি ডিরেক্ট ভাইবা দিয়ে দিতেছেন, হ্যাঁ? এই টাইপের থাকে আরকি নরমালি। ভাইভাতে আপনার হচ্ছে কোয়েশ্চেন আসবে কি কোয়েশ্চেন যে কোয়েশ্চেন করবে ওর উপর ডিপেন্ড থাকে। ঠিক আছে? এটা হচ্ছে একেক কোম্পানিতে একেক জনকে দিয়ে করায়। যদি আপনি রিটেন দিতে যান, রিটেনে হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পাবেন। সবকিছু থেকে থাকবে। হ্যাঁ? তো এখানে টেস্টিং এর হচ্ছে মানে আমি যদি স্পেসিফিকলি বলি, স্পেসিফিক আসলে কিছুই নেই। ঠিক আছে? আপনি টেস্টিং পুরাটা নিয়ে আইডিয়া নিয়ে যাইতে হবে। আ তারপর হচ্ছে সবকিছু নিয়ে আইডিয়া থাকতে হবে। যেটা আমি বলছি যে ৪ বছর আপনি সফটওয়্যার নিয়ে কি করছেন না করছেন ওই যে ডাটাবেস, এসকিউএল কোয়েরি, ঠিক আছে? অনেক সময় আবার হয় কি আপনার আ লিনাক্স এর বিভিন্ন কোয়েশ্চেন থাকতে পারে। ঠিক আছে? এগুলো নিয়েও থাকে। মোটামুটি একটা আইডিয়া ওভারঅল আইডিয়া নিয়ে যাইতে হয়। আর যদি ইন্টারভিউর জন্য আমি বলি আ আপনি হচ্ছে এটা সবার ক্ষেত্রে ডেভেলপার টেস্টার সবার ক্ষেত্রে হচ্ছে কি আপনি নেটে সার্চ দিয়ে পাবেন টপ 50 ইন্টারভিউ কোয়েশ্চেন ফর এসকিউএল, এসকিউএ তারপর ডাটাবেস টেস্টিং, হ্যাঁ? এগুলা কিন্তু অনেক কাজের দেয়। ঠিক আছে? অনেক কাজের বলতে অনেক কাজের। এগুলা হচ্ছে কেউ যদি কিছুদিন পইড়াও যায়, ওই কিন্তু ইন্টারভিউ পাস কইরা ফেলায় অনেক ক্ষেত্রে ইজি। ঠিক আছে? যদি না ইন্টারভিউ বোর্ডে য যে কাজ পারে, হ্যাঁ? ঐরকম কাজ পারা যদি কেউ না থাকে, তাইলে পাস করা ইজি। ওকে, গ্রেট। তো ফাইনালি অনেক কিছু শিখলাম ওভারঅল তোমার কাছ থেকে, আলহামদুলিল্লাহ অনেক একটা নলেজ পেলাম। এসকিউ আই গেস যারা ভিডিওটা দেখবে তারাও এসকিউ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এন্ড আই গেস কারো কোনো প্রশ্ন থাকলে আই গেস কমেন্ট অথবা ডাইরেক্ট রাফির কাছে রিচ করেই সেই প্রশ্ন অ্যান্সারগুলো নিতে পারবে। সো ফাইনালি যেটা প্রশ্ন করবো, তোমার নেক্সট টার্গেটটা কি? ফর এক্সাম্পল এখন মিড লেভেল তুমি টার্গেট করতে চাও বা সিনিয়র লেভেল, তো তোমার এখন আচ্ছা, কি কি মনে যেমন হচ্ছে আমার স্কিল আ করতে হবে? আমি কিন্তু এসকিউ আসছি বেশি দিন হয় নাই। আমার ৮ মাসের মতো অভিজ্ঞতা। ঠিক আছে? ৮ থেকে ৯ মাস। আর হচ্ছে আ আগে কিছু ছিল। ঠিক আছে? তো হচ্ছে আমি নেক্সট যে জিনিসগুলা হচ্ছে আমার তো ম্যানুয়াল টেস্টিং এ মোটামুটি শিখা যতটুকু পারা সম্ভব শেষ। আমি হচ্ছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক লাইক হচ্ছে মেইনলি এখন ফোকাস করতেছি আপনার হচ্ছে প্লেরাইট টা নিয়ে। ঠিক আছে? প্লেরাইট টা নিয়ে কিভাবে কাজ করা যায়। তারপর হচ্ছে ডাটাবেস টেস্টিং টা কিভাবে ইমপ্রুভ করা যায়। ডাটাবেস টেস্টিং এর জন্য আমরা না জানি কি এসকিউএল কোয়েরি দিলাম, কোয়েরি লেখা হচ্ছে এটা দেখতেছি এটা কি কাজ করে কিনা। এগুলা নিয়ে হচ্ছে আরকি আ মানে নেক্সট 6 মান্থ কাজ করার ইচ্ছা। মোটামুটি প্লেরাইট, কিউকাম্বার এগুলা আরো অ্যাডভান্স লেভেলে শিখতে পারি। এগুলা নিয়ে আরকি মানে স্টেপ বাই স্টেপ আগানো আরকি। এখন আ নেক্সট ৬ মাস পরে আবার নতুন কিছু আসলে ওইটা আবার শিখা লাগবে, অ্যাডপ্ট করা লাগবে। আর হচ্ছে চাইতেছি মেইনলি হচ্ছে আ কম্পিটিটিভ প্রোগ্রামিং বা হচ্ছে সিপি টা হচ্ছে মেইনটেইন করতে। কিছু মানে আমার জব রিলেটেড এর জন্য না। জাস্ট একটা হচ্ছে আমি যাতে কোডিং প্র্যাকটিস এর মধ্যে থাকি। ঠিক আছে? এইজন্যই। সো গ্রেট, গ্রেট। তো যেটা বললাম এখন তোমার অটোমেশনটা তোমার মেইন টার্গেট, অটোমেশনের বিভিন্ন ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানা এন্ড অলসো কোডিং প্র্যাকটিস। আই গেস প্রবলেম সলভিং স্কিলটা সবখানেই লাগে। এটা ডেভেলপার হোক, টেস্টার হোক বা জাস্ট নরমাল একটা মানুষ, সে যদি আই গেস প্রবলেম সলভ করে তাহলে একটু ব্রেনটা কাজ করে ভালো। সো হ্যাঁ, ভালো থ্যাংকস। লাগবে এই কাজ করে। হ্যাঁ, প্রবলেম এক্সাক্টলি। সলভারদের জন্য আপনার হচ্ছে এটা বলে আরকি যে হচ্ছে ডেভেলপারদের জন্য লাগে। সবাই আমার মতে হচ্ছে সবারই মানে যারা সিএসই তে আসতে চায় সবারই প্রবলেম সলভিং করা উচিত। আগে পরে আপনার হচ্ছে হয়তো এই যে ChatGPT বলে আপনার হচ্ছে বলতেছে এআই বেসড একটা জেনারেশন আসবে সামনে। তখন হচ্ছে আপনার প্রবলেম সলভিং যারা জানে তারা কিন্তু ইজিলি যেকোনো সাইডে মুভ করতে পারবে। তাদের ক্ষেত্রে যে হচ্ছে আপনার ChatGPT যারা বিল্ড করছে তারাও তো প্রবলেম সলভার ভালো লেভেলেরই প্রবলেম সলভার ছিল। হ্যাঁ? তো হচ্ছে মোটামুটি প্রবলেম সলভিং টা থাকলে ভালো একটা নলেজ থাকলে তো হচ্ছে আপনার জন্য সিএসই তে সারভাইভ করা বা আইটি ফিল্ডে সারভাইভ করাটা অনেক ইজি। গ্রেট। তো লাস্ট যেটা বলবো তোমাকে সেটা হচ্ছে তোমার এআই ইমপ্যাক্টটা নিয়ে যদি বলো, কারণ তুমি এই ফিল্ডে আসো, সো আই গেস সবারই একটা ভয় বা কিউরিওসিটি যেটাই বলো না কেন কাজ করে যে এআই এর ইমপ্যাক্টটা। তো তোমার যতটুকু দেখছো টেস্টিং এর ক্ষেত্রে এআই কিভাবে হেল্প করতে পারে অথবা কি কি আচ্ছা, রিস্ক থাকবে? আচ্ছা যেমন হচ্ছে অটোমেশন এর ক্ষেত্রে আ আপনি যদি ChatGPT টা প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি কোন একটা জিনিস টেস্ট করা। ঠিক আছে? আর হচ্ছে এখানে ChatGPT ইউজ করতে পারেন। তারপর আবার Google Bard আছে। ঠিক আছে? অনেক কিছুই আছে।
তো আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, এআইটা হয়েছে কি মানুষের এফোর্টটা কমানোর জন্য, ঠিক আছে? তো আপনি যদি প্রপারলি কোডিং স্ট্রাকচারটা বুঝেন, ধরেন আপনি হচ্ছে একটা টেবিলের মধ্যে আপনার ওই একটা স্পেসিফিক ভ্যালু ম্যাচ করাবেন। আপনি কিন্তু এটা থিঙ্ক কইরা কোডিং করা আপনার কিন্তু জন্য হচ্ছে কিন্তু অনেকটা একটা টাইম কনজিউম এর ব্যাপার-স্যাপার থাকে। ঠিক আছে? আর এসকিউ ইঞ্জিনিয়ারের জন্য আপনি অটোমেশন করার ক্ষেত্রে আপনার কিন্তু ওই যে টেস্ট কেস লেখা লাগবে। ঠিক আছে? টেস্ট কেস লেখা লাগবে, বাগ রিপোর্ট করা লাগবে। আপনার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট টাইম ওইখানেই যাবে। তো আপনি অটোমেট করার ক্ষেত্রে আপনি এগুলা চ্যাট জিপিটি বা অন্য ক্ষেত্রে হেল্প নিতে পারেন শর্টকাট কিছু ইয়ার জন্য। বাট আপনার ওইখানে মাস্ট কোডিং নলেজটা তো লাগবেই। ঠিক আছে? আপনি কখন কোন জায়গায় কি বসাবেন না বসাবেন, কোন লজিক বসাবেন। তো এইগুলার জন্য হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করাটা মোটামুটি আপনার কাজকে ইজি করবে। বাট আপনার কোডিং নলেজ ছাড়া আসলে সম্ভব না আরকি, কোডিং নলেজ এটা ভালো লেভেলের ছাড়া। ওকে, গ্রেট। সো থ্যাংকস রাফি, আজকের এই তোমার অনেক কিছু আমি পার্সোনালি জানলাম এসকিউএল ফিল্ডার সম্পর্কে, আমি ইনসাইট সম্পর্কে, কারণ অনেক সময় অনেক কিছু আসলে মানুষরা বাইরে থেকেই দেখে, কিন্তু তোমার কাছ থেকে কিভাবে তুমি একদম শুরু করছো, তারপরে কিভাবে এখন যাচ্ছে, প্লাস তোমার ফিউচার টার্গেট কি কি। সো ইনশাল্লাহ কোনো একদিন হয়তো তোমাকে আবার পাবো 6 মাস পর, ইনশাআল্লাহ। 5-6 মাস পর, তখন তোমার কাছে শুনবো যে আসলে এই টপিকেরই একটা হয়তো অ্যাডভান্স কিছু নিয়ে তোমার সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো ফাইনাল তুমি যদি কিছু অডিয়েন্সের জন্য বলতে চাও সেটা বলে আমরা ইনশাল্লাহ আমাদের আজকের এই পডকাস্টটা শেষ করব। আচ্ছা, কমন যে কোশ্চেন গুলো আমি পাই, ফার্স্ট অফ অল থাকে হচ্ছে ভাইয়া আমি কোনো একটা ট্রেনিং সেন্টারে ঢুকলে আমি কি চাকরি পেয়ে যাবো কিনা? জিনিসটা হচ্ছে টোটালি না। ঠিক আছে? চাকরি পাওয়ার জন্য তোমার কানেকশনটা, হ্যাঁ, কানেক্টিভিটিটা ভালো লাগবে ফার্স্ট। সেকেন্ড, তোমার স্কিল ভালো হওয়া লাগবে। ঠিক আছে? কোডিং তোমার ট্রেনিং সেন্টার গুলা তোমার জন্য কাজ করতে পারে, ওরা তোমার স্কিল গুলা ভালো করার জন্য কাজ করতে পারে। হ্যাঁ, অনেক ভালো ট্রেনিং সেন্টার আছে, ওরা অনেক ভালোভাবে পড়ায়। ঠিক আছে? বাট ওই যে চকচাক বিজ্ঞাপন আছে না, যে আমার এখান থেকে এতজন পাইছে, এই পাইছে। তো এইগুলা দেখে আসলে আসার দরকার নেই যে ওখানে পড়লেই পাওয়া যাবো, এরকম কোনো আসলে এখানে শর্টকাট নাই। এখানে তোমার হচ্ছে কষ্ট করতে হবে, শিখতে হবে, স্কিল গেইন করতে হবে, তারপর যাইতে হবে। তাছাড়া তুমি এক জায়গায় ধরো হচ্ছে ঢুকলাও, ঢুকার পরেও সার্ভাইভ করতে পারবে না। গ্রেট। এটাই। আসলে সার্ভাইভ করাটা মানে কষ্ট যদি ছেড়ে দেয় কেউ, এমনকি জব মানে আই গেস এই সফটওয়্যার সেক্টরে বা টেকনোলজি সেক্টরে শিখাটা কেউ যদি বন্ধ করে দেয়, তাহলে আই গেস সার্ভাইভ করাটা খুবই টাফ হয়ে যাবে। যেহেতু রাফি নিজেই যেটা বলতেছিল যে হয়তো এখনই তাকে এমন একটা জব পাওয়ার পর তাকে রিল্যাক্স হইতে পারছে, তাকে অ্যাকচুয়ালি অনেক নতুন জিনিস শিখতে হচ্ছে, আর প্রিপেয়ার থাকতে হচ্ছে যে আর কি কি টুলস আসতে পারে, আর আসলে কি কি শিখতে হইতে পারে। সো এগেইন থ্যাংকস রাফি। তো এই ভিডিওতে এতটুকুই। আর যাদের আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে বলবো, যদি কোনো প্রশ্ন থাকে কিউএ ইঞ্জিনিয়ার সম্পর্কে, এসকিউএল সম্পর্কে, টেস্টিং সম্পর্কে, আপনি রাফিকে ডাইরেক্টলি মেসেজ করতে পারবেন। ইনশাআল্লাহ আমি তার ফেসবুক লিংকটা দিয়ে রাখবো, বা আমাকেও রিচ করতে পারেন, বা যা আমাদের কমেন্টও আপনারা প্রশ্নটা করতে পারেন। ইনশাআল্লাহ আমি অথবা রাফি আপনাদেরকে সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিব। তো এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।